জুলাই সনদ বাস্তবায়নের ঐক্যমত্য কমিশনের দেয়া সুপারিশে সন্তুষ্ট নয় বিএনপি। দলটি বলছে তাদের সাথে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, বুঝতেও চাই, প্রতারক আসলে কে, সরকার নাকি ঐক্যমত্য কমিশন নাকি তৃতীয় কোনো রাজনৈতিক দল? প্রথমত হলো কি, এখানে বিএনপির যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একজন বিশ্বস্ত বড় মাপের মানুষ, সম্মানিত মানুষ হিসেবে তাকে বিশ্বাস করেছে আনকন্ডিশনালি। 2 নম্বর হলো যে তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন, আলী রিয়াজ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তাদেরকেও বিএনপি যথেষ্ট সম্মান দেখিয়েছে। এখন কাউকে ভালোবাসা, সম্মান দেখানো, শ্রদ্ধা জানানোটা নির্বুদ্ধিতা নয়। কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখেছি, আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে এটা এই ঐক্যমত্য কমিশনে কোনো ঐক্য তৈরি হবে না। 2 নম্বর হলো যে এটা যে সময় ক্ষেপণ করা হচ্ছে মূলত বিএনপিকে ঠকানোর জন্য, বিএনপিকে একটা ভুল পথে নেওয়ার জন্য। তো যেহেতু যখন একটা রাজনৈতিক দল বড় হয়ে যায়, খুব বেশি বড় হয়ে যায়, তারা সাধারণত পাবলিকের কথা বেশি একটা শুনতে চায় না। দ্বিতীয়ত যেটা হলো যে বিএনপি এই শেখ হাসিনার পতনের পরে তারা ধরেই নিয়েছে তারা ক্ষমতায় আসবে, 280টি সিট পেয়ে যাবে, বিদেশ থেকে নেতা আসবেন, 2041-42 সন পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। তো এই যে ক্ষমতায় যাওয়ার যেটা উদগ্র বাসনা, একটা কামনা, এটা যখন মানুষের খুব প্রবল হয়ে যায়, তখন পারিপার্শ্বিক অবস্থা বিচার করা, বিশ্লেষণ করা, দেখা যাচ্ছে তার আর কোনো খেয়াল থাকে না। আপনি দেখবেন আপনার শিশু সন্তানকে যখন আপনি ভালোবাসেন, তখন আপনি তার পায়ে চুমু দেন, সে পায়খানা করে দিল, প্রস্রাব করে দিল, আপনার মনে কিছু লাগে না। ভালোবাসা এরকম একটা জিনিস। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালোবাসতে গিয়ে এখানে যারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে গেছেন, তারা এই দলের ইতিহাস, এই দলের ঐতিহ্য, এই দলের আকার আকৃতি, এই দল কারা করেন, এই দলের সঙ্গে কত মানুষ জড়িত, তারপর এই দলের মান সম্মানটা কোথায়, এই দলের প্রতিষ্ঠাতা কী, এই দলের নীতি কী, আদর্শ কী, এই সব কিছু বাদ দিয়ে, এভরিথিং, সব কিছু বস্তাবন্দি করে তারা মনে করেছেন যে আমাদেরকে ক্ষমতায় যদি যেতে হয় তাহলে নিয়মিত ঐক্যমত্য কমিশনে যেতে হবে, বদিউল আলম মজুমদার সাহেবের কথা শুনতে হবে, আলী রিয়াজ সাহেব যা বলবেন সেটা আমাদেরকে একেবারে কায়মনো বাক্যে আনুগত্য প্রদর্শন করতে হবে, মুনির হায়দার যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন ওইভাবে আমরা ডানে তাকাবো, বাঙা ভেবে তাকাবো। তো এই কাজগুলো তারা করেছে, কিন্তু আমরা যারা বাইরে থেকে দেখেছি ভিতরে তাদের অনুভূতি কেমন হলো এখন আমরা বুঝতে পারছি যে তাদের প্রতারিত করা হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে, তাদের সাথে যেভাবে কথা দিয়েছে সেভাবে কথা রাখা হয়নি, এখন তারা বলতে পারছে। কিন্তু আমরা কিন্তু সে গত 7-8 মাস যাবত একই কথাগুলো বলছি। ফলে কি হলো, আজকে বিএনপির যে পরিণতিটা হয়েছে, এই পরিণতিটা তাদের জন্য অনিবার্য ছিল। দেয়ার ওয়াজ নো অপশন, এর বাইরে অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না, আর সুযোগও ছিল না। মানে আজকের এই পরিণতির জন্য দায়ী কি বিএনপি ছিল? অবশ্যই বিএনপি দায়ী, অন্য কেউ দায়ী না। এর কারণ হলো তারা যারা ঐক্যমত্য কমিশন, তারা তো এই কাজ করার জন্যই তো আসছে, এই কাজ করার জন্যই তো তারা পলিসি করেছে। এখন আপনি আমাকে আপনার অফিসে এনেছেন, আনার সঙ্গে সঙ্গে এই অফিস থেকে বের হয়ে যাওয়ার জন্য বা এই অফিসে আমার সম্মান মর্যাদা আমাকে কিভাবে থাকবে, এই বিষয়গুলো আমার আগে খোঁজখবর নিতে হবে, রাখতে হবে। এখন রাষ্ট্র ক্ষমতা, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী কার্যালয়, যমুনা, মিলিটারি, পুলিশ, এগুলো তো বিএনপি বহুবার দেখেছে। তো আমি যে জিনিসগুলো খেয়েছি, পড়েছি, কাউকে দান করেছি, তো সেটা নিয়ে তো আমার খুব বেশি উদগ্র বাসানো থাকার কথা নয়। আপনি তারেক রহমান সাহেবের কথাই চিন্তা করেন, বাংলাদেশে তার মতো কে আছে যার বাবা একজন রাষ্ট্রপতি, সেনাপ্রধান, একজন মুক্তিযোদ্ধা, যার মা একজন প্রধানমন্ত্রী, ফার্স্ট লেডি। তো এখন তার তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসতে গিয়ে চলতে গিয়ে তার তো ইনফেরিয়র কমপ্লেক্সে ভোগার কোনো দরকার নেই। তিনি তো তার আল্লাহ তাকে জন্ম দিয়েছে রাজপুরুষ হিসেবে, তো তিনি যদি মরেও যান তার একার কোনো রাষ্ট্র ক্ষমতা দরকার নাই। তবুও তার যে সম্মান, তার যে মর্যাদা, আমাদের দেশের অনেক লোক হয়তো 4-5বার প্রধানমন্ত্রী হবে, কিন্তু তার চেয়ে তারেক রহমানকে আল্লাহ কম সম্মান দেয়নি। কিন্তু লন্ডনে যাওয়ার পরে তিনি কেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে দেখা করলেন, তারপরে ইউনূস সাহেবের কথা মতো ডিসেম্বর থেকে তার দাবিনামা ফেব্রুয়ারিতে নিয়ে গেলেন, আমি একজন ক্ষুদ্র বুদ্ধির মানুষ হিসেবে আমি এটা মিলাতে পারি না। ফলে যেদিন উনি লন্ডনে বৈঠক করেছেন, আমি আমার নিজস্ব চ্যানেল প্লাস অন্যান্য টকশোতে বলেছি যে এটা বিএনপির জন্য একটা বিরাট ব্লান্ডার, ভীষণ রকম বিপর্যয় ডেকে নিয়ে আসবে, এবং সেটাই এখন দেখা দিয়েছে। ধন্যবাদ আপনাকে। ফজলুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই, এই যে দীর্ঘ 9 মাসের আলোচনার পরে কেন প্রতারণার শিকার হলো বিএনপি? দীর্ঘ 9 মাস পরে প্রতারণার শিকার বিএনপি হয়েছে, এখন নেতৃত্ব তাই বলছেন। কিন্তু বিএনপি
রাজনীতিকে যারা চিনে, রাজনীতিকে যারা দীর্ঘদিন অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখে এবং যারা বিএনপির শুভাকাঙ্ক্ষী অথবা বিরোধী, শুভাকাঙ্ক্ষী নয়, সেই সব মানুষ কিন্তু লক্ষ্য করছিল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা ধরেই নিয়েছিল একটা ইলেকশন হলে পরেই আমরা সরকার হব, এবং এইটাই বাস্তবতা। এবং সেই সরকার বা সরকারি দল হওয়ার জন্য বা রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার জন্য বিএনপি সব কিছু যেন ছাড় দিতে রেডি ছিল। এক সময় আমি ফজলুর রহমান এই কথা বলতে শুরু করলাম যে এমনভাবে শুরু করলাম যে বিএনপি এই কাজটা ঠিক করে না, এই কাজটা, এমনকি আমি নাম ধরে বললাম, এই যে সালাউদ্দিন আহমদ সাহেব, আপনি যে যান, আপনি গিয়া তাদের পিছনে বৈশা থাকেন, আপনি তাদেরকে সমানে সমানে বৈশা থাকেন, এনসিপি কি আপনার সমান, জামাত কি আপনার সমান? ইউনূস সাহেবকে বলেন যে আপনি কথা বললে আমাদের সাথে বলবেন না, তাদের সাথে যদি কথা বলতে হয় আলাদা বলবেন না, আমাদের এক পার করে আমাদেরকে একদম লেভেল প্লেইং ফিল্ড করিয়া এনসিপির সাথে বিএনপি। কালকে আমি বলছিলাম, কালকে একজন প্রফেসর, মানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে প্রফেসরই করে, এক সময় আমার সেন্ট্রাল কমিটিতে ছিল 1980-81 সনে, উনি বলতেছিলেন যে বিএনপি এমন করলো কেন। আমি বিএনপিকে সাপোর্ট করি সব সময়, নেতৃত্বের কর্মকাণ্ডকে নিজে ভিতরে পছন্দ না করলেও কিন্তু আমি বাহিরে সাপোর্ট করে যাই। আমি বলছি বিএনপি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, তাকে কিছু কিছু ব্যাপারে মানে অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ করতে হয়, কারণ এটা এই দেশে লিবারেল ডেমোক্রেটিক পলিটিক্সের ধারা ছাড়া এই দেশের মানুষের মধ্যে নতুন কোনো কিছু আনতে গেলে এখানে অসুবিধা আছে। কাজে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য, এবং বিএনপি হলো একটা প্ল্যাটফর্ম মতো দল, কাজে সে সবাইকে সন্তুষ্ট করে কাজ করতে চায়, এবং যে কারণে বিএনপি অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের পথে ইউনূস সাহেবের সাথে গেছিল। কিন্তু ওই প্রফেসর সাহেব বললেন, ও আমার চেয়ে বয়স অন্তত 10 বছরের ছোটো, আমাকে বললেন না, ওনারা অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করেন নাই, এটা বললে ওনারা কিন্তু সারেন্ডারের পলিটিক্স করছেন, নত জানো রাজনীতি। ওখান থেকে আমি বললাম কেমন, বললো এরই পরিণতি হলো এটা, যে বিএনপি প্রথম তারা জানতেও চায় না যে ইউনূস সাহেবরে করলাম, তারপরে যারা আসলো তারা কারা এটাও জানতে চায় নাই, যারা আসলো তারা কিভাবে আসলো, তারা আসলো তো প্রসেস অফ কনস্টিটিউশন 106 আর্টিকেল অনুযায়ী, যদিও 5 জন এপিলেট ডিভিশনের বা 7 জন এপিলেট ডিভিশনের সমস্ত বিচারপতিরা বসেন নাই, প্রধান বিচারপতি সহ, এটা আমরা এখন জানি, এবং এটা টোটাল মিথ্যা। তারপরেও আমরা সেদিন মনে করছিলাম যে তাদের বুদ্ধি লিগ্যালিটি আছে, সব বিচারপতি, প্রধান বিচারপতি সহ সব বিচারপতিরা মিলেই তাদেরকে দায়িত্বটা, তাদেরকে ডিসিশনটা দিছে। তাইলে তারা যে শপথটা নিল, দ্যাট ওয়াজ এ কনস্টিটিউশনাল শপথ। একটু যোগ করতে চাই এর সাথে, জামায়াতের সাথে আওয়ামী লীগ, বিএনপি, মানে এত পার্থক্য কেন আপনাদের আমি মধ্যে? কথাটা বলে লই, হ্যাঁ, যে তারা যে শপথটা নিল, এটা শপথটা নিল রাষ্ট্রপতির কাছে সাংবিধানিকভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য। কোনো বিপ্লবী সরকার কিন্তু তারা করলো না, সেই সময় করলে কেউ বাধাও দিত না। এখন আপনি যখন 14 মাস বিপ্লবী সরকার করলেন, বিএনপির তো বোঝা উচিত ছিল যারা এটা তো বিপ্লবী সরকার না, তাইলে হুইজ আলী রিয়াজ, হুইজ এই 19 জন লোক যারা বাংলাদেশের নাগরিক না, 11 জন এর মধ্যে হলে আমেরিকান নাগরিক, যারা বলে আমাদের কনস্টিটিউশনটাকে ছুঁড়ে ফেলে দিবে। যদিও বিএনপি খুব নরমভাবে বাধা দিচ্ছে না, 72-এর সংবিধান থাকুক, কিন্তু এখন তো আলী রিয়াজের কথাই প্রতিষ্ঠিত হইল, উনি তো ছুঁড়ে ফেলে দিলেন। ওই জায়গাটা যে বিএনপি গেছে গিয়ে দস্তখত করে ফেলছে, অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের জায়গায় যে সারেন্ডার করে ফেলছে, এটা কিন্তু মানুষ মনে করে, এবং এই ভুলটা কিন্তু হয়ে গেছে, এবং এই ভুলের সুযোগেই কিন্তু তারা আজকে যে অবস্থাটা, আমি খুব ক্লিয়ারলি বলি, মানুষ কিন্তু বিএনপির সাথে আছে বেশিরভাগ, একদল মানুষ কিন্তু নীরব আছে এই দেশে, তাদের সংখ্যাটাও কম না, যাদেরকে তারাই দিছি আমরা বলতেছি, তাদের মানুষও কিন্তু এই দেশে মিনিমাম 30% আছে এখনো। বিএনপি হয়তো বা 40-45% আছে, আর বাকিরা জামাত টামাত যে বলতেছে, জামাতদের অস্ত্র বাড়ছে, অর্থ বাড়ছে, তাদের ক্যাডার বাড়ছে, শক্তি বাড়ছে, কিন্তু
জনমত বাড়ে নাই, এটা ইলেকশনে গেলে জামাত বুঝতে পারবে, যে কারণে জামাত ইলেকশনে যেতে চায় না, এবং ইলেকশনটা যাতে দীর্ঘায়িত হয়, ইলেকশনটা যাতে দেরি হয়, এই কারণে কি তারা তারা গণভোট এই কারণে তারা এই যে গণভোট, আমি তো আপনাকে একটু আগেও বলে গেছি যে গণভোট প্রথম হইতে হবে এই দেশে, যে ৭১ যারা আল বদর, রাজাকার, আল শামস ছিল, গোলাম আজমের নেতৃত্বে যারা এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করে দেশে ৩০ লক্ষ লোককে হত্যা করতে যারা সহযোগিতা করেছিল, সেই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে দেশে পলিটিক্স করতে পারবে কিনা, এইটার গণভোটটা আগে হোক, দেখুক তো। আমার ধারণা হলো 95% মানুষ লিগেলি এদের বিরুদ্ধে ভোট দেবে যারা এই দেশে পলিটিক্স করে। অথচ আজকে এইটাই বাস্তবতা, বিএনপির দুর্বলতার সুযোগে জামাতের মতো একটা স্বাধীনতা বিরোধী শক্তি আজকে এই দেশের সমস্ত টার্ম ডিক্টেট করতেছে কিন্তু আমরা তো রাজনীতিতে। দেখছি এটা খুব যে দুর্ভাগ্যজনক। আমার মতো একজন ছাত্র মুক্তিযোদ্ধার সংসদ পক্ষে। নির্বাচনে তো জামায়াতের মানে ভূমিদস্যু জয় হয়েছে। মানে ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু জামায়াতের যে প্রতিনিধি ছিলেন তারা কিন্তু বিজয় লাভ করেছেন। আপনি বলছেন যে ৯৫% লোকই তাদেরকে রাজনীতি করতে দেবে না, কিন্তু তাদের জনপ্রিয়তা তো বেশি আমরা যদি দেখি যে তরুণ প্রজন্মের কাছে। তো আমি এই উত্তরগুলো অনেক বেশি। এখন আর ডাকছো না, আমি এটা বলছি যে এটা একটা সিনিয়র মাদ্রাসাতে ইলেকশন হইলে কোনো সময় ছাত্ররা আর পারবে না। এখন আধুনিকতা যে প্রশ্নটা, ঢাকা বিষয়ে কালকেও আমি শুনতেছিলাম ৩ জন ভদ্রমহিলা বৈশা বলতেছিল, টকশোতে বলতেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলো এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় না, এটা হলো সিনিয়র মাদ্রাসা। কাজেই সিনিয়র মাদ্রাসাতে ইলেকশন, এবং তারা যে মিটিকুলাস ডিজাইনে ইলেকশন করছে এই ব্যাপারে তো এখন আর সন্দেহ নাই। এবং তারা যে গত ১৫ বছর যাবত ছাত্রলীগের পক্ষপুটে বৈশাখ গোপনে আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদেরকে সংগঠিত করছে মুনাফেকের মতো, এবং এটার বহিঃপ্রকাশ, এটা 1 বছর তারা করতে পারবে, পরের বছর তারা নির্বাচিত হইতে পারবে। লিখে দিই আপনাদেরকে। ধন্যবাদ আপনাকে জনাব গোলাম। 1 বছর, অনলি ফর 1 বছর। এটা মুনাফেকি রেজাল্ট তারা পাইছে, এবং সেই রেজাল্টের তারা প্রশাসনিক কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সহ প্রশাসন তাদের পক্ষে কাজ করছে, কিভাবে তাদেরকে নির্বাচিত করা যায়। আমি আসবো আপনার কাছে আরেকবার। জনাব গোলাম আল্লাহ রনি, একটু জানতে চাই যে জামায়াতের এক নেতা তিনি বলেছেন যে ঐকমত্য কমিশনে যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশে বিএনপি নাখুশ হয়েছে, কারণ বিএনপির পক্ষে যায়নি বলেই। বিএনপির পক্ষে যখন যেটা যাবে তখন বিএনপি সেটাকে বলে যে সব ঠিক আছে, বিপক্ষে চলে গেলে বলে যে এখানে গন্ডগোল রয়েছে। এই অভিযোগ করেছেন জামায়াত ইসলামী নেতা যে তাদের পক্ষে গেলে সব ঠিক হালাল, বিপক্ষে গেলেই এটা হারাম হয়ে যায়। আপনি এই কি বলবেন? প্রথমত আসলে জামাতের কোনো কথা নিয়ে কথা বলা, এটা জামাতের নাম শুনলে আমার মতের কেমন একটা গোস্বা চলে আসে। নানা কারণ আছে, সেই কারণ বলার কোনো কারণ নাই। দ্বিতীয়ত হলো যে আমার রাজনৈতিক বোধ এবং বুদ্ধি হওয়ার পর থেকে যেভাবে জামাতদেরকে রাজনীতি করতে দেখেছি, আর আমার যারা উত্তরসূরি ছিলেন তাদের কাছে যেভাবে ১৯৭১ সালে তাদের কর্মকাণ্ড সম্পর্কে শুনেছি, তো সেই কর্মকাণ্ড এবং বিশ্বাসের ফলে আমার ভিতরে যে একটা বোধ গড়ে উঠেছে স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে, রাজাকার সম্পর্কে, আলবদর সম্পর্কে, আর শাম সম্পর্কে, এবং যারা প্রতিক্রিয়াশীল শক্তি এবং যারা প্রতারক, ইলিউশন, মানে একটা ধর্ম একান্ত ব্যক্তিগত আমার একটা বিষয়। মুসলমানরা সারা দুনিয়া ১৪০০ বছর ইতিহাস, ১০০০ বছর তারা সারা পৃথিবী শাসন করেছে। একটা পৃথিবীর কোনো দেশে আমি দেখিনি যে তারা কোরআন এবং হাদিসের ভিত্তিতে সেখানে একটা কনস্টিটিউশন করেছে, সেখানে একটা শাসনতন্ত্র, একটা ইসলামিক মিলিটারি হয়েছে, একটা ইসলামিক রেভলিউশন হয়েছে। বরং দেখা যাচ্ছে যে আব্বাসীয়রা যখন খেলাফত চালিয়েছে ৪০০ বছর মোস্ট লিবারেল ডেমোক্রেটিক যাকে বলা হয় খেলাফত ছিল সেখানে। তো সেখানে এরা সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, কোরআনের ভিত্তিতে সব কিছু হবে। এই কথাগুলো আমরা যারা একটু রাজনীতি করছি, লেখাপড়া করেছি, আমাদের প্রচণ্ড রকম কানে বাজে। এই গেল এক। ২ নম্বর হলো যে এই গত ১৫টি বছর ধরে আওয়ামী লীগের জামানাতে তাদেরকে আমরা যেভাবে পালাতে দেখেছি, যেভাবে নেগোশিয়েট করতে দেখেছি, মানুষ দেখলি মুসকে হেসে যেভাবে তাদেরকে কোলাকুলি করতে দেখেছি, হ্যান্ডশেক করতে দেখেছি, ও মাই গড, এই বিপ্লবের পরে অল অন এ সাডেন তারা সবাই এক একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বাঘ অথবা আফ্রিকার সেই জঙ্গলের বিরাট সিংহ আকারে এসে আমাদের সামনে এমনভাবে হালুম করে পড়ছে যে আমরা কি মানুষ না, আমরা নিজেদের অস্তিত্ব সম্পর্কে যাকে বলা হয় সন্দিহান হয়ে পড়েছি। এই বাংলাদেশে বিএনপির মতো একটা বড় দল, বিএনপির শীর্ষ নেতা, সেটা সালাউদ্দিন সাহেব হোক, ফজলুর রহমান সাহেব হোক, কিংবা ধরুন মির্জা ফখরুল সাহেব হোক, তারা একটা কথা বলতেছেন, আর সেই কথার কাউন্টারে জামাতের একটা লোক
মানে কাউন্টার দিচ্ছে এই বাংলাদেশে, তাও আবার নীতিনৈতিকতা, তাও আবার রাজনীতি নিয়ে, এটা শুনতে মানে শোনাটাও আমাদের জন্য একটা রীতিমতো কানের উপর অত্যাচার, চোখের উপর অত্যাচার, মনের উপর অত্যাচার। তো এই কাজগুলো জামাত করছে। ফজলু ভাই যেটা বললেন যে আসলে কখনো কখনো কোনো শক্তি হঠাৎ করে দৃশ্যপটে চলে আসে এবং দেখে মনে হবে যে এরাই বোধহয় মানে দুনিয়া চালাবে। আপনি হঠাৎ করে দেখবেন একটা ঘূর্ণিঝড় আসে, একটা সুনামি আসে, থাকে কিন্তু 5 মিনিট 10 মিনিট, এই 10 মিনিটের মধ্যে সে অনেক কিছু তছনছ করে দিয়ে যায়। তারপর কিন্তু প্রকৃতি স্বাভাবিক নিয়মে চলে। এখন গত এই 14 মাসে বাংলাদেশে অনেক কিছু ঘটনা ঘটছে, যেটা আমার কাছে মনে হচ্ছে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, মন এবং মানসিকতার চিন্তার জগতে অনেকটা সুনামির মতো। ফলে এই সুনামি নিয়ে আলোচনা করার তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। আপনি যেটা বললেন ফজলু ভাইকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনিও ছাত্র আমিও ছাত্র, বিশ্বাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে যা বোঝায়, প্রাচ্যের অক্সফোর্ড, আমরা যে দৃশ্য দেখে আসছি সে দৃশ্য এখন আর নেই। অনেক আগে এক অধ্যাপক বলেছিলেন যে এটা এখন একটা মাদ্রাসা হয়ে গেছে, সিনিয়র মাদ্রাসা হয়ে গেছেন সেই মেজবা, প্রফেসর মেজবা। তো তাকে অনেক সমালোচনা করা হয়েছিল। মূল ব্যাপার হলো যে এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ড, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, তাদেরকে স্বীকৃতি দেওয়ার ফলে এবং ওখানে যেভাবে নম্বর দেওয়া হয় ফলে ঢাকা কলেজ থেকে, নটরডেম কলেজ থেকে একটা ছেলে পাশ করে আসার পরে তার যে নম্বর থাকে, আর মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সে যেভাবে 90%, 99% নম্বর পেয়ে আসে, এসে সে প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেভাবে এগিয়ে যায়, তারপরে তার যে সাবজেক্টগুলো পছন্দ করা থাকে, সে সাবজেক্টে দেখা গেলো সে একটা হাদিস লিখছে, সে হাদিসে সে 100তে 100 নম্বর পেলো, আর যে ম্যাথমেটিক্স পড়ছে সে 100তে 100 পেলো, আর যে আর্টসে পড়েছে সে দেখা গেলো 60 নম্বর পেলো। ফলে আলটিমেটলি সেখানকার যে ভর্তি পরীক্ষাতে গত 20 বছরে ধারাবাহিকভাবে এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলেরা মেয়েরা বেশি চান্স পাচ্ছে। দিস ইজ প্র্যাকটিক্যাল। সেকেন্ড থিং হলো সমাজের, যেমন একটা সময় দেখা যেত যে আমাদের এই সমাজটা খুব দ্রুত অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি অর্জন করেছে। এখন ইন্টারমিডিয়েট পাস করার পরে যারা একটু সঙ্গতিপূর্ণ সম্পন্ন পরিবার, তারা একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়ে পড়ানোর জন্য খুব আগ্রহ প্রকাশ করতো। আপনি গিয়ে দেখেন তো এখন এই ঢাকা শহরে কোনো মধ্যবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত পরিবার এবং অভিজাত পরিবার, ইভেন সারা বাংলাদেশের কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে? কেউ পড়ে না। তারা সবাই বড়জোর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা দেশের বাইরে হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, যেগুলো আগে আমরা কল্পনা করতে পারতাম। যেমন আমি ধরেন, আমি তো হার্ভার্ডে পড়তে পারতাম, অক্সফোর্ডে পড়তে পারতাম, কিন্তু আমার সময় যে কালচার ছিল, আমার বাবা সেই সামর্থ্য ছিল, বিশ্বের যে কোনো দেশে পড়াতে পারতো, কিন্তু ওই সময় ওই কালচারটা ছিল না। ফলে কী হলো দেখুন, আমার ছেলেকে আমি বাংলা মিডিয়ামে পড়িয়েছি, ঢাকা কলেজে পড়িয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়িয়েছি, ওরা আমি বললাম তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, সে কি এটা ওয়ান অফ দ্য টপ 5 ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সেখান থেকে একটা স্কলারশিপ ম্যানেজ করে আমাকে বলো বাবা কিছুই লাগবে না, সে দেশের বাইরে চলে গেল, টিকিটটাও পর্যন্ত লাগে নাই। তখন এই যে সমাজের একটা বিবর্তন হয়েছে, সেই বিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর আমাদের সোসাইটিকে রিপ্রেজেন্ট করছে না। এবং ওখান থেকে যারা পাশ করছে, যারা আসছে, তারা তারা এসে এখন আমার উপর ডমিনেট করবে, তারপরে আপনার উপর ডমিনেট করবে, একটা বড় লোকের উপর ডমিনেট করবে। ওই মেধাটা গত 10-12 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়নি। এখান থেকে যারা বের হচ্ছে তারা হয়তো সর্বোচ্চ একটা কোটা বিরোধী আন্দোলন করলো, একটা চাকরি পেলো বা একটা বিশেষ কর্মকর্তা হলো, এই পর্যন্তই। কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমরা রবীন্দ্রনাথ হতে চাইতাম, আমরা আলবার্ট আইনস্টাইন হতে চাইতাম, আমরা কি বলবো, মার্শাল টিটো হতে চাইতাম। এখন আমরা কি হতে চাই? এখন আমাদের মধ্যে হলো কি, আমাদের মধ্যে যারা দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, দেশে আছেন যারা, আমাদের জেনারেশন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করছি, আমাদের একটা বেশিরভাগ মানুষই আর ফ্রাস্ট্রেটেড, এতে কোনো সন্দেহ নাই। সেকেন্ড থিং হলো আমাদের মধ্যে যারা স্বার্থপর লোক, তারা এক পা রেখেছে বাংলাদেশে আর 2 হাত আর এক পা রেখেছে লন্ডনে, আমেরিকা, কানাডাতে, তাদের ছেলে মেয়ে বিদেশে চলে গেছে। ফলে আমরা সত্যিকার অর্থে আমাদের যে ব্রেন ড্রেন, প্রথমত ব্রেনটা ড্রেন হয়ে গেছে ইউরোপ, আমেরিকাতে, এবং আমাদের এই ব্রেন নিয়ে সারা পৃথিবী চলছে, কিন্তু আমাদের দেশে ব্রেনগুলো নেই। 2 নম্বর হলো যে আমাদের অর্থ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ইনকাম করি বাংলাদেশে, একটা অ্যাপার্টমেন্ট দরকার, একটা ছোটো বাড়ি গাড়ি দরকার, কিন্তু যখন এটা মানুষ এক্সট্রিম পর্যায়ে চলে যায়, ও বলে আমি আর এই দেশে নিরাপদ নেই, এই দেশে মাদ্রাসা সব কিছু করতেছে, এখানে জঙ্গিবাদ, এখানে উগ্রবাদ, আমি এখানে থাকতে পারবো না, আমি এর চেয়ে বেটার অ্যাটলিস্ট সিঙ্গাপুরে গিয়ে একটা সেফ হোম করে রাখি। ফলে কী হচ্ছে দেখেন, ব্রেন এবং অর্থ এই দুটো সেখানে চলে যাচ্ছে। আর ব্রেন এবং অর্থ যদি চলে যায়, সংস্কৃতি পয়দা হয় না। কই, আমাদের তো একটা ভাওয়াইয়া গান হচ্ছে না, গত 20 বছর একটা ভাওয়াইয়া গান হচ্ছে, একটা ভাটিয়ালি গান হয়েছে। এখন কি বলবো, যে সমস্ত গান হচ্ছে, যে সমস্ত নাটক হচ্ছে, কিচ্ছু হচ্ছে না, নাটক, গান, সিনেমা কিচ্ছু হচ্ছে না। কি একটা হিন্দি সিনেমা অ্যানিমাল, সেটার অনুকরণে এই বাংলাদেশে একটা সন্ত্রাসী একটা সিনেমা বানিয়ে ফেলে একজনে। তারপরে একজন হলো কেটে দে, খোঁচা দে, মেরে ফেল, এই গান, এই সমস্ত আজে বাজে গান। অথচ আপনি চিন্তা করেন যে হলুদিয়া পাখি, কিংবা আমার সোনার ময়না পাখি, কিংবা ধরুন বাবু সেলাম বারে বার,
সেই যে কবি জসিমুদ্দিনের সেই বিখ্যাত গান, আমার এত রাতে কেন ডাক দিলি প্রাণ কোকিলার, আপনি বলেন তো এই গানের সুর আসার সাথে সাথে কোনো মানুষ সে ইংল্যান্ডে থাকুক আমেরিকায় থাকুক যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকে মুহূর্তের মধ্যে তাকে নিয়ে যায় সেই বাংলার পাট ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে, সেই প্রকৃতির মধ্যে চলে যায়। এই যে সংস্কৃতি, আজকে পটুয়া কামরুল হাসানের একটা ছবি দেখলে, আজকে ওই যে পটুয়া কামরুল হাসান কত আগে রাজাকারের একটা ছবি এঁকে গেছে, বিশ্ববেহায়ার একটা ছবি এঁকে গেছে, আমরা এখনও মানে করি, কিন্তু ওরকম একটা ছবি হয়েছে। তাহলে কী হলো দেখুন, ব্রেইন দ্য মানি দ্য পাওয়ার, এটা ড্রেন হয়ে যাচ্ছে। ড্রেন হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আপনার মাখন চলে গেল, ঘোলটা রয়ে গেছে আর নিচে ময়লাগুলো রয়ে গেছে। ফলে এখানে যা কিছু আছে, আমরা যে এখন এই বয়সে নিয়ে কোথাও যাওয়ারও জায়গা নেই, তাই আমরা এখানে আছি। আর অন্যান্য যারা আছে, যারা এরকম টেম্পো স্ট্যান্ড দখল করতে পারবে, আর মানে 5 বছর টেম্পো স্ট্যান্ড দখল করবে, দখলে 20 বছর বসে বসে খাবে, আর আবার কবে টেম্পো স্ট্যান্ড দখল করবে এই জন্য 20 বছর সে চিন্তা করবে। এই অবস্থা হয়ে আরো গেছে। একবার আসবো জনাব ফজলুর রহমান, একটু ফিরতে চাই আপনার কাছে। জামাতের সাথে আওয়ামী লীগ, বিএনপির সাথে আওয়ামী লীগ অথবা জামাতের মানে তাদের এত পার্থক্য কেন? আমি আপনাকে বলি, আমি যখন আমার ভাই গোলাম মোল্লা রনি সাহেবের সঙ্গে বসছি আরও 2-3 বার, আমি তার কথা শুনি, কারণ তার একাডেমিক আলোচনা আমাকে এত বেশি বিমুগ্ধ করে, আমি শুনতে চাই তার কথা। আর আমি করি পলিটিক্যাল ঘটনা প্রবাহের আলোচনা। আমি দুজনেই আমরা পলিটিশিয়ান, কিন্তু আমি মুক্তিযোদ্ধা হওয়ার কারণে, ডাইরেক্ট মুক্তিযোদ্ধা হওয়ার কারণে আজকের প্রেক্ষাপট আমাকে বড় বেশি আহত করে। সেই আহত হওয়ার যে আত্মচিৎকারটা সত্যভাবে আমার মুখ দিয়ে বেরিয়ে আসে। এই কার সাথে কার ডিফারেন্স করতেছেন, জামাতের সাথে আওয়ামী লীগের আর বিএনপির এত ডিফারেন্স কেন? একটা কথা বলি, জামাত এবং আওয়ামী লীগ এইটা একদম পরস্পর বিরোধী দুইটা আদর্শের মানে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আদর্শের অবস্থা পরস্পর বিরোধী, সাংঘাতিক। আর ওই যে আমি বিএনপির কথাটা বলি, বিএনপি হলো অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড কম্প্রোমাইজের রাজনীতির উপরে দাঁড়িয়ে আছে। বিএনপি কিন্তু যে রাজনীতিটা করে, সেই রাজনীতিটার মধ্যে অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের ব্যাপারটা বেশি। আচ্ছা, তুমি কমিউনিস্ট পার্টি করছো, আসো বিএনপিতে, তুমি তোমার সমাজতন্ত্রের কথা বলো, তোমাকে না করব না। এরকম অনেক আছে। আমি এখনো দেখতেছিলাম যে আমাদের ভাই স্বপন একসময় বাম রাজনীতি করতো, এখন বিএনপি, জহিরুদ্দিন স্বপন। আমি আওয়ামী লীগ করতাম, আমি বিএনপি করি। আবার দেখা যাবে একসময় মুসলিম লীগের ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে, সে বিএনপি করতেছে। এইরকম হরেক রকমের একটা জুনিয়াস মানে এলিমেন্টসের যে জায়গা দেওয়ার জায়গা, ইটস এ প্ল্যাটফর্ম। কাজে বিএনপি সবসময় সব কিছুকে অ্যাডজাস্ট করতে চায় সবাইকে। আর আওয়ামী লীগ আর জামাতের যে রাজনীতি, এটা হলো ইডিওলজিক্যাল পলিটিক্স। ইডিওলজিক্যাল পলিটিক্সে কম্প্রোমাইজ কোথাও হয় কিনা জানি না, কিন্তু ইডিওলজিক্যাল পলিটিক্সে সবসময় ওয়ারের মধ্য দিয়ে জিনিসটা সেটেল হয়, ওয়ারের মধ্য দিয়ে, যেটা 1971 সনে হয়েছে। জামাত যে 1971 সনে যে যুদ্ধটা করছে, তারাও কিন্তু এক পক্ষে যুদ্ধ করছে, তারা যুদ্ধ করছে, আমরা আরেক পক্ষে যুদ্ধ করছি। দুইটা হইলো ফিলোসফিক্যালি এন্ড ইডিওলজিক্যালি টোটালি ডিফারেন্ট, যেটা যুদ্ধের মধ্য দিয়ে এটা শেষ হবে। এবং এইবারও যে আওয়ামী লীগকে তাড়ায় দিছে, বিএনপি বলতেছে যে বিএনপি, আমরা সব জনতার শক্তিটা বিএনপির, কিন্তু ওই যে মিটিকুলাস ডিজাইনের শক্তিটা কিন্তু অন্যদের। এটা কইলে আবার বিএনপি আমার আবার এক্সপেল করে দেব, কি করবো কোন তো দেখি। তারা মিটিকুলাস যে প্ল্যানটা, যেটা তারা বলতেছে যে জামাত শিবিরই ছিল এই আন্দোলনের ভ্যানগার্ড, কথাটা বলতেছে কারা? ওই যে ছেলেদেরকে আমরা বলতেছি, এরা হইলো কেউ ফিডেল ক্যাস্ট্রো, কেউ চে গুয়েভারা, এরা বলতেছে, সার্জিসরা বলতেছে, হাসনাতরা বলতেছে যে জামাত শিবির হইলো এই আন্দোলনের ভ্যানগার্ড। তাহলে আমিও কথাটা বলতেছি, জামাত শিবির কিন্তু এক চিন্তায়, তারা করছে ফিলোসফিক্যাল ইডিওলজিক্যাল চিন্তায়, আর আমি করছি আমার যে রাজনীতি, সেই রাজনৈতিক চিন্তায়। বিএনপি আমি 3 বছর 3 বার ইলেকশন করতে পারি নাই, আমার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সমর্থন থাকা সত্ত্বেও আমি ভোট করতে পারি নাই। হাসিনা সব কিছু দিনের ভোট রাতে করে নিশিরাতের এমপি হয়েছে, আমি ডামির ইলেকশন করছে। কাজে তারাই আমি একটা ইলেকশন করে আমি একটা গণতান্ত্রিক সরকার করব। এইটা হলো বিএনপির আন্দোলন। আর জামাতের আন্দোলন কি? ওই যে আমি বারবার বলতে, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল কন্ট্রাডিকশন অফ দিস টাইম? প্রিন্সিপাল কন্ট্রাডিকশন 71 সঠিক ছিল না, ভুল ছিল, আজকের ফাইট। এখনো যদি বিএনপি জিনিসটা না বুঝে, তাইলে দুর্ভাগ্য আছে দেশের মানুষের।
কপালে। এখন আজকে বুঝতে হবে বিএনপিকে যে এই ফাইটটা হলো, যে আমার যে ফাইটটা করতেছে, সে ফাইটটা করতেছে 1971 সন নামে যে একটা সন আছে, এইটা ক্যালেন্ডারের পাতা থেকে তুলে দেওয়ার জন্য। এখন আমি কথাটা খুব ক্লিয়ার বলি, বিএনপি যদি মনে না করে যে 1971-কে আমি রাখবো, কারণ আমার নেতার নাম জিয়াউর রহমান, যিনি বীরুত্তম, আমার নেতার নাম মেজর জিয়া, এবং উনি মুক্তিযোদ্ধা হিসাবে একটা দল করছিল, এটা যদি এবং আমরা মুক্তিযুদ্ধের পথে থাকবো, তাহলে বিএনপিরও দুর্ভাগ্য আছে, মুক্তিযুদ্ধেরও দুর্ভাগ্য আছে, আর আরো বেশ কিছুদিন শেষ হয়ে যাবে তা না, নিঃশেষ হয়ে যাবে না। কিন্তু বিএনপি হলো অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের পলিটিক্স করে, আর আওয়ামী লীগ আর জামাত ফিলোসফিক্যাল পলিটিক্স করে, এবং টোটাল ফাইটটা আজকে দাঁড়াইছে এসে ফিলোসফিক্যাল জায়গায়। বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, উনি 71-এর পক্ষে থাকবে না বিরুদ্ধে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরো একবার ফিরবো। জনাব গোলাম মাওলা রনি, ফজলুর রহমান বলছিল যে 71-কে ক্যালেন্ডার থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন কিনা। আপনি তার বক্তব্যে প্রেক্ষিতে কি বলবেন? প্রথমত ফজলু ভাই এখানে 3টা পয়েন্ট নিয়ে আসছে, উনি হয়তো ওনার মতো করে বর্ণনা করছে, আমি যতটুকু বুঝেছি এখানে একটা প্ল্যাটফর্ম, যে আমাদের গাঙ্গেয় বদ্বীপে একটা স্বাধীন রাষ্ট্র হলো 1971 সালে। এই স্বাধীন রাষ্ট্রের ভিত্তি হলো একটা মুক্তিযুদ্ধ, আর মুক্তিযুদ্ধের যে ভিত্তি একটা আইডিওলজি। সেই আইডিওলজিটা হলো জামাত এবং পাকিস্তানি যারা শাসক গোষ্ঠী, তাদের মধ্যে 3টি প্রথম শর্ত ছিল। রাজনীতিতে ধর্মের ব্যবহার, এবং এখানে যারা ইসলাম ধর্মাবলম্বী তারা প্রিভিলেজ থাকবে, অন্য যে সকল পাহাড়ি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারা এমনি নাগরিক থাকবেন, কিন্তু মনে প্রাণে আমরা তাদেরকে মান্য করব না। এটা পাকিস্তান জামানাতে এটাই ছিল, মানে ওদেরকে বলা হতো শত্রু সম্পত্তি, ভেস্টেড প্রপার্টি। একবার তো ওদের সম্পত্তি মানে নিয়ে গেল 1965-এর ওয়ারের সময়। তো এই গেল একটা যুদ্ধ। আর ওখানে পাকিস্তানের যে এলিট শ্রেণীটা মুসলিম লীগ করেছিল, তারা মানে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতো, কিন্তু ওখানে একটা জিনিস ছিল যে এলিট মানে শুধু মানে ধর্ম মানে ইসলামই হলেও হবে না, তাকে জমিদার হতে হবে, রায় বাহাদুর, খান বাহাদুর, নবাব হতে হবে। মানে মুসলিম লীগের যত নেতৃত্ব আপনি গিয়ে দেখেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, যা কিছু বলেন, তারা এই সমাজের সবচেয়ে এলিট শ্রেণী। তো ওটা ছিল মুসলিম লীগের আইডিওলজি, সাধারণ মানুষ মানে খেটে খাওয়া। ওটার অ্যাগেনস্টে আওয়ামী লীগ দেখলো যে মুসলিম লীগ যাদের হাতে নেতৃত্বটা রাখছে সেটা 1% রিপ্রেজেন্টেশন, আর 99% যারা মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, সেই কুলি মজুর মোটে থেকে শুরু করে সবাই, তো তাদেরকে একত্রে আনার জন্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কিংবা হোসেন সৈয়দ সরওয়ার্দী, অর্থাৎ অনেকগুলো ব্রেন যারা গ্লোবাল পার্সপেক্টিভে বিশ্বমানের রাজনীতিবিদ, এবং একই সঙ্গে পাক ভারত উপমহাদেশের যারা ওই সময়টাতে 40-এর দশকে 50-এর দশকে সারা ভারতবর্ষে যারা খুব মশহুর রাজনীতিবিদ ছিলেন, তাদের মধ্যে হোসেন সৈয়দ সরওয়ার্দী অন্যতম ছিলেন। তো এই ব্রেইনগুলো খুব মানে যাকে বলে সায়েন্টিফিক্যালি, ম্যাটিকুলাসলি এই দেশের মানুষের অভ্যাস, এই দেশের মানুষের চিন্তা, চাহিদা, কামনা, বাসনা, স্বপ্ন সবগুলোকে ধারণ করে একটা রাজনীতির দলিল তৈরি করেছে। সেই দলিলের কম্পাইলড যে ভার্সন, ওটাই হলো আওয়ামী লীগ। ফলে আপনি দেখেন একজন আওয়ামী লীগ এসে হঠাৎ করে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে গেলেন, দুর্নীতিবাজ হয়ে গেলেন, এতে আওয়ামী লীগের শেষ হবে না। বা অতীতে ধরেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মতো একটা নির্মম ঘটনা ঘটেছে, বা হোসেন সৈয়দ সরওয়ার্দী চলে গেছেন, কিন্তু আওয়ামী লীগ কিন্তু শেষ হয়নি। এই যে আওয়ামী লীগ শেষ হয়নি, কারণ হলো যে আইডিওলজিটা ধারণ করে গেছে। আপনি এখন একটা রিকশাওয়ালার কাছে যান, সে শেখ হাসিনার জন্য কাঁদবে, আপনি এটা বন্ধ করবেন কি করে? সে শেখ হাসিনা দ্বারা উপকারও পায় নাই, ক্ষতিও হয় নাই, কিন্তু তার জন্য তার মায়া লাগে, পেট। সরকার তো বলছে যে আওয়ামী লীগ একটি গণহত্যাকারী। মানে সরকার তো এই সরকার শুধু বর্তমান না, যতবারই আওয়ামী লীগ বিপদে পড়েছে, সে 1954-এ, 55-এ, 57-এ, সবসময় তো আওয়ামী লীগ গণহত্যাকারী ছিল। সবসময় তো আওয়ামী লীগের টপ টুলো সবাইকে জেলে পোড়া হয়েছে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য। নিষিদ্ধ আওয়ামী লীগ তো এইবার প্রথম নিষিদ্ধ হয়নি, বহুবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু বারবার কেন ফিরে আসছে? বিকজ মানুষের হৃদয়ের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, এই বাঙালির গঠনের মধ্যে, অর্থাৎ এই বাঙালির যে কোনো মানুষের সামনে যদি আপনি ইলিশ মাছ দেন, তাহলে ওর যেটা আকর্ষণ তৈরি হবে, এই বাঙালির যে কোনো একটা মানুষের সামনে যখন আপনি একটা গোলাপ ফুল আনেন, ওর মধ্যে আম আনেন, জাম আনেন, কাঁঠাল আনেন, ওর মধ্যে যে ধরনের একটা প্রতিক্রিয়া হবে, রাজনীতির মতাদর্শের ক্ষেত্রে যখন আওয়ামী লীগ যে কথাগুলো বলে, ওই কথাগুলো যখন আপনি ভাষণ আকারে, কথা আকারে মানুষের সামনে বলতে থাকেন, হাজার হাজার মেহনতি মানুষ, দরিদ্র মানুষ আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকবে। আর এই মন্ত্রমুগ্ধ মতো শোনার জন্য কোনো এলিট মানুষের দরকার নাই, যার দুটো জবান আছে,
ফজলুর রহমানের মতো বা গোলাম মোল্লা রনির মতো একজন মানুষ শুধুমাত্র এই কথাগুলো বললে মানুষ তাকে নেতা হিসেবে গ্রহণ করে নিয়ে যাচ্ছে। ফলে আওয়ামী লীগ শেষ হবে না। এখানে আওয়ামী লীগ যদি আমরা মনে করি আওয়ামী লীগ মিন্স মানে শেখ পরিবার, আওয়ামী লীগ মিন্স মানে শেখ হাসিনা, মানে যারা এটা মনে করছে তারা ভুল করছে এবং তারা আওয়ামী লীগকে আন্ডারমাইন করছে। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বটা আপনি দেখেন, ইভেন বঙ্গবন্ধু যেভাবে চলে আসছে, তিনি তো বঙ্গবন্ধু 1954 ওয়ান অফ দ্য টপ 100-এর মধ্যে নেতা ছিলেন না, 100 জন শীর্ষ নেতার মধ্যে 1954 ছিলেন। তিনি হয়ে গেলেন আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা। কীভাবে? বিকজ তার হাতে মাউথ স্পিচ ছিল, কথা বলার ছিল। আগামীতে হয়তো দেখা গেল এই আমাদের মেহনতি মানুষের মধ্যে একজন বঙ্গবন্ধু লুকিয়ে আছে, যার বয়স হয়তো এখন 15 বছর। আজ থেকে 5 বছর পর হঠাৎ করে দেখবেন যে এই শহীদ মিনারে দাঁড়িয়ে এমন বক্তব্য দিচ্ছে, হাসনাত সারজাস এদের মতো রিপ্রেজেন্টিং আওয়ামী লীগ নেতা হয়ে গেছে, দ্বিতীয় বঙ্গবন্ধু হয়ে গেছে। তো এই যে রাজনীতি, এই রাজনীতিটা কখনো জামাত তৈরি করতে পারেনি। বিকজ আওয়ামী লীগ যা কিছু করেছে সারা পৃথিবীতে হাজার হাজার বছর ধরে এই সেম ক্যাটাগরির রাজনীতি করে হাজার হাজার বঙ্গবন্ধু হাজার হাজার বছর ধরে এই পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত অসংখ্য ইতিহাস তৈরি করেছে। আপনি গিয়ে দেখেন ইয়াসির আরাফাত, আপনি গিয়ে দেখেন ফিদেল ক্যাস্ট্রো, আপনি গিয়ে দেখেন মার্শাল টিটো, এরকম হাজার হাজার আপনি বঙ্গবন্ধু পাবেন যাদেরকে একত্রে বসলে আপনার কাছে মনে হবে 19-20 ও শুধু বাংলায় কথা বলছে, ও শুধু ইংরেজিতে কথা বলছে। কিন্তু আপনি জামাতের মধ্যে পাবেন না যে পৃথিবীতে দ্বিতীয় আবুল আলা মওদুদি পাবেন না, দ্বিতীয় একজন গোলাম আজম পাবেন না যে গোলাম আজমের সাথে আবুল আলা মওদুদির সঙ্গে কোথায় আছে। বা এই মুহূর্তে ধরেন জামাতের আমির যিনি আছেন ডক্টর শফিক, আপনি শেখ হাসিনার মতো তারেক জিয়ার মতো হাজার হাজার মানুষ পাবেন, কিন্তু শফিক সাহেবের মতো দ্বিতীয় পিস আপনি পৃথিবীতে পাবেন না। অনলি ওয়ান পিস, অ্যান্ড দ্যাট ফর বাংলাদেশ, অ্যান্ড ফর বাংলাদেশ জামাত ইসলামী। আচ্ছা, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। তাকে কেন পাবো না একটু জানতে চাই আপনার কাছ থেকে। কোনটা? মানে এই যে আপনি বলছেন শফিকুর রহমান তার মতো মানে পাওয়া যাবে না, শফিকুর কোন রহমান বিষয়টা ইঙ্গিত করে বলছেন? আচ্ছা, শফিকুর রহমান, আবুল আলা মওদুদি, আমি আবার বলি শফিকুর রহমান, আবুল আলা মওদুদি, গোলাম আজম এবং তাদের যিনি বস, গ্র্যান্ড বস, তিনি হলেন সেটা হলো এই আবু ওহাব নজদি, আব্দুল ওহাব নজদি, যাকে ওহাবি মতবাদ বলা হয়। আবার যদি ধরেন আবু ওহাব নজদি, তার যে বস, যার আইডিওলজির আপনি সালাফি সম্প্রদায়, সেটা ইবনে তাইমিয়া। তো ইবনে তাইমিয়া থেকে সব কিছু আসছে। এখন এদের সেকেন্ড ভার্সন তৈরি হয়নি। এর কারণ হলো এরা শুধুমাত্র নিজেদের কর্মী, সমর্থক, অনুসারী তৈরি করেছে, ভক্ত অনুরাগী তৈরি করেছে। ওই নির্দিষ্ট সার্কেলের বাইরে তাদের সাউন্ড, তাদের শব্দ, তাদের আদর্শ, তাদের কথা অন্য কোনো মানুষকে আকর্ষণ করে। এটাই হলো মূল পার্থক্য। আপনার কাছে আরেকবার আসবো। যারা ফজলুর রহমান, একটু ফিরতে চাই আপনার কাছে। আপনি তো স্বাধীনতা বিরোধীদের ব্যাপারে খুব সরব, আপনি অনেক কথা বলছেন, মুক্তিযুদ্ধের বিষয়ে আপনি এক বিন্দুও ছাড় দিতে নারাজ, আমরা দেখেছি এটা। কিন্তু বিএনপি তো আপনার বিরোধিতা করেছে, আমরা দেখেছি যে 3 মাসের জন্য আপনার পদ স্থগিত রাখা হয়েছে। বঙ্গবন্ধু তো জামায়াতকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনি কেন এখনো তাদের ব্যাপারে এখন মানে আপনার অবস্থান এত স্পষ্ট কেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। তার আগে আমার ভাই যে ওই যে সালাফি ওহাবি যে কথাটা বললেন জামাত নিয়ে, আমি একটু খালি যোগ করি। ঠিক তার বাইরের যে ধারাটা আসলো, যেমন ইসলামে কিন্তু 5টা জিনিস ব্যাপারে কোনো ক্ষমা নাই: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তারপরে আপনি এটা সেক্ট বলেন, আমরা আগে সবাই লিখতাম, বাংলাদেশে প্রায় 95% মানুষ স্কুলে ভর্তি হইতে গেলে প্রথম লিখতে হইতো রিলিজিয়ান ইসলাম, সেক্ট সুন্নি। এখন সুন্নিকে হত্যা করার জন্য হলো জামাত। কেন? এই দেশে, এই ভারতবর্ষ সুন্নিরাই আনছে সুন্নিয়াত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, সুন্নাত ওয়াল জামাত। সেই আহলে সুন্নাতুল জামাতের যিনি সুফিবাদ আনেন প্রধান ব্যক্তি, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। জামাতের সঙ্গে ডিফারেন্স এই জায়গাতে, উনি বলল জামাত নিজেদের মধ্যে সীমাবদ্ধ, আর সুফিবাদ হলে শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই, মানুষের মধ্যে সুফিবাদ। এবং তার লিডার হইল ওই শুয়ে আছে আজমিরে, ভারতের আজমিরে, আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। এবং তার পথ ধরে, আমি এত কথা আমার ভাই আমার চেয়ে আরো অনেক বেশি সুন্দর করে বলতে পারবে, তার পথ ধরে এই দেশে কিন্তু উলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশ, শাহজালাল, শাহপরান থেকে ধরে বাইজিদ বুস্তামি থেকে ধরে যত আছেন সব কিন্তু এই দেশে ইসলাম করছে। জামাত
এইটাকে অস্বীকার করে এখন ভিন্ন দিকে নিতে চাচ্ছে, কিন্তু তারা সেটা নিতে পারবে না। আর আপনি যেটা বললেন আমি মুক্তিযুদ্ধের ব্যাপারে কেন এত বেশি কট্টর, আমি কট্টর না। মুক্তিযুদ্ধও কিন্তু এরকম একটা মহাসাগর, মুক্তিযুদ্ধ কিন্তু মহাসাগর। বাঙালি জাতির হাজার বছরের যে নির্যাস, তার নাম হলো মুক্তিযুদ্ধ। কইলে এখন অসুবিধা, কিন্তু আমি যে একটা জিনিস আপনাকে বলি, বাঙালি জাতিসত্তা, আপনি ইতিহাসটা সেই পাটলিপুত্র থেকে ধরেন, রাজা বিক্রমাদিত্য থেকে ধরেন, সেইভাবে যদি ধরে আস্তে আস্তে আপনি ওই গুপ্ত যুগ থেকে ধরে আসে, শশাঙ্ক থেকে, হর্ষবর্ধন থেকে ধরে আসে পাল যুগে আসেন, পাল যুগ থেকেই বাঙালি জাতির সেই ভাষা, সেই সংস্কৃতি অনেকটা পুণ্ডবর্ধন কেন্দ্রিক শুরু হলো। পুণ্ডবর্ধন মানে আজকের যে মহাস্থানগড়, সেইখান থেকে কিন্তু বাঙালি জাতিসত্তার একটা উত্থান হইল। এখানে এসে সেনরা কিছুদিনের জন্য বাঙালি জাতিসত্তাকে আবার আক্রমণ করে ইত্যাদি আছে। এটা শত শত বছরের একটা ইতিহাসের ব্যাপার, ইতিহাসের ব্যাপার। এবং সেইখানে আইসা যখন ওই যে হুসেন শাহী আমল বলেন বা ওই আপনি ইলিয়াস শাহ বলেন, যাই বলেন আপনি, শামসুদ্দিন ইলিয়াস শাহ, আলাউদ্দিন হুসেন শাহ থেকে দরিয়া, ইসাকার থেকে উসমান কা, তারা কিন্তু এদেশের মাটিতে, কারণ ইসাকার জন্ম হইল বাংলার। আমি কেন বলছি কথাটা, আমার কথাটা বুঝেন। বাঙালি জাতির এই ইতিহাসটাই হলো আসল ইতিহাস। সেই ইতিহাসের মালিক হইল ওই যে ফকির মজনু শাহ, যার নামে ওই কাপাসিয়াতে এই মজনু শাহ ব্রিজ, সেই তাদের ইতিহাস হইল নুরুলদিন। আমাদের পূর্বসূরিদের ইতিহাসে হইল তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, এটা হলো আমাদের ইতিহাস। তারপরে রাজনীতির আধুনিকতার ইতিহাস হইল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বাঙালির নেতা, শেরে বাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ, আমার বাইজা হুসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা হলো আমাদের ধারা। সেই ধারাতে বাঙালি এক সময় এসে একদম মহাসাগর, নদীর ধারা পার হয়ে গিয়ে মহাসাগরে পড়লো, এবং সেই সাগরে যে রক্তাক্ত যে যুদ্ধ, সেই যুদ্ধে যারা নেতৃত্ব দিলেন তার প্রধান ব্যক্তির নাম হলো, মুক্তিযুদ্ধের ফাইনাল খেলার ক্যাপ্টেনের নাম হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধান সেনাপতির নাম হলো এমএজি উসমানী, বঙ্গবন্ধুর অনুপস্থিতি যারা নেতৃত্ব দিল মুজিবনগর সরকার, তাজউদ্দিন সৈয়দ নজরুল, যারা যুদ্ধ করলো 11টা সেক্টর কমান্ডার, 1 নম্বর সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, 2 নম্বর হইল খালেদ মুশাররফ, আমি নাম বলে যাইতে পারি 11 জনের, 3 নম্বর হইল শফিউল্লাহ, 4 নম্বর সিয়ার দত্ত। আমি কেন বলি, আমি এটার পক্ষে এই কারণে, আজকে যারা অস্বীকার করে, আমরা তো তাদেরকে ওই ভিয়েতনামে পরাজিত হওয়ার পরে আমেরিকান দালালদেরকে যেমন আমেরিকা স্টিমারে তুলে লয়ে গেছিল, বঙ্গবন্ধু সেই মহানুভবতা না থাকলে তো এদেরকে পাকিস্তানেরা স্টিমারে তুলে নেওয়া উচিত ছিল, নিয়ে করাচিতে বা ইসলামাবাদে বা লাহোরে জায়গা দেওয়ার কথা ছিল। এদেরকে যে আমরা এই দেশে স্থান দিছে মুক্তিযোদ্ধারা, এটাই তো বেশি করছি। এখন আবার 54 বছর পরে আইসা বলতেছো না 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 71 বলে তো কোনো জিনিস ছিল না, মুক্তিযুদ্ধ ছিল 47 আর 24, তুমি এত কৃতজ্ঞ, তুমি এত নিমক হারাম, তুমি বাংলার মাটিতে নিমক খায়া, বাংলাদেশের মাটিতে তুমি লবণ খায়া, এই দেশটা যে বাংলাদেশ হয়েছে পাকিস্তান থেকে, এটা আমরা করছি, তোমাকে যে স্থান দিছি, এখন আবার বলো তুমি না 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 71-এ কোনো যুদ্ধ হয় না, এটা দিল্লি বা ইন্ডিয়া চক্রান্ত করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাইছিল, এই কারণে আমি কট্টর। এটা যদি না করতো, যদি জামাত যদি 5ই আগস্টের পরে বলতো যা হয়েছে হয়েছে, আগে চলেন আমরা মিলে একটা গণতান্ত্রিক পথে আগাই, আমি তাকে 100 বার বলতাম ইয়েস। কারণ জামাতের এখনকার ছেলে, যে ছেলেটা শিবির করে, সে তো আর রাজা খান না। তাদের মধ্যে ব্রিলিয়ান্ট অনেক ছেলে আছে, কিন্তু তারা যখন ফিলোসফিক্যালি বলতে চায় যে এই বাংলাদেশ থাকবে না, মুক্তিযুদ্ধ মানি না, তখন আমি কট্টর। জি, ধন্যবাদ আপনাকে জনাব গোলাম মোল্লা রনি। কিছুদিন আগে ডক্টর শফিকুর রহমান দেশের বাইরে বসে বলেছিলেন যে 47 থেকে 25 সালের অক্টোবর রাত 8টা 11 পর্যন্ত, মানে উনি সময়টাও বলে দিয়েছিলেন, এই মুহূর্ত পর্যন্ত যত ভুল করেছে সব ভুলের জন্য তারা ক্ষমা চেয়েছেন, কিন্তু 71কে তিনি কিন্তু স্পষ্ট করে বলেননি। দেশের বাইরে বসে উনি ভুলের যদি ক্ষমা চান, তাহলে একটা সময় দেখা যায় যে 2026-এ এসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলবেন 24-এর ভুলের জন্য তারাও ক্ষমা চান, তো ক্ষমা পাবেন কিনা আসলে? দেখুন, এখানে আমি ফজলু ভাই আমরা দুজনই আইনের ছাত্র। ভুল মিনস এরর, আর মানুষ ভুল করে সাবকনসিয়াস মাইন্ডে, না বুঝে ভুল করে, এবং ভুল যে কোনো মানুষ যে কোনো সময় করতে পারে এবং এটার জন্য ক্ষমা চাইতে পারে, ডাজ নট ম্যাটার। কিন্তু আমরা তো জামাতের ভুল নিয়ে কথা বলছি না, আমরা জামাতের অপরাধ নিয়ে কথা বলছি। 71 ভুল ছিল না অপরাধ ছিল? 71-এ 2টো অংশ ছিল। একটা হলো তাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত ছিল পাকিস্তানের পক্ষে যোগ দেওয়া, এটাকে আপনি ভুল বলতে পারেন। আর সেই
পাকিস্তানের পক্ষে যোগদান করতে গিয়ে নিজেদের ভুলটা প্রতিষ্ঠিত করার জন্য তারা যে নিষ্ঠুরতা চালিয়েছে, যে যুদ্ধ করেছে, যে নির্মমতা চালিয়েছে, যে খুন করেছে, ধর্ষণ করেছে, যে এদেশের সমস্ত স্বার্থকে লুণ্ঠন করে দেয়, ঢাকা বাংলাদেশের 7.5 কোটি বাঙালির প্রাণ ভ্রমারা একত্রে বন্দী করে তারা যেভাবে পিণ্ডির কাছে জমা দেওয়ার চেষ্টা করেছে, এটা অপরাধ, ইতিহাসের সবচেয়ে নিন্দিত এবং গৃহীত অপরাধ। কাজেই এই অপরাধ, এটার বিচার হতে হবে আমাদের, আজ হোক কাল হোক, একেবারে কিয়ামত পর্যন্ত এই বাঙালির জাতির যদি অস্তিত্ব থাকতে হয় তাহলে এই লাগবে। আপনি বোঝার চেষ্টা করুন, সেই মহাভারতের যুগ থেকে পদ্মা এবং ভাগীরথী এই দুটো নদীর মধ্যে যে দ্বীপ, এটা বদ্বীপ, এই বদ্বীপটি আমাদের দেশ। এই দেশে যখন ইসলাম আসেনি, এমনকি হিন্দু ধর্ম আসেনি, তখন থেকে এটা বদ্বীপ ছিল, তখন থেকে এখানে রাজ্য ছিল, এবং তখন থেকে আমাদের যে কালচার ছিল, অভ্যাস ছিল, সেই অভ্যাসের মাধ্যমেই একটা বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছে, এবং সেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে, যা 1971 সালে পূর্ণতা পেয়েছে 1000 বছরের মধ্যে। আমাদের এখানে বাংলা, বিহার, উড়িষ্যা ছিল। আমাদের এখানে হর্ষবর্ধনের সাথে একসময় এই ঢাকার সঙ্গে গিয়ে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ এবং দিল্লি এক রাজত্ব ছিল। কিন্তু এই যে গাঙ্গেয় বদ্বীপ, এই গাঙ্গেয় বদ্বীপকে কেন্দ্র করে আজকের যে মানচিত্র, এই মানচিত্র এবং এই যে একই ভাষায় কথা বলা একটা রাষ্ট্রশক্তি, এই প্রথম বঙ্গবন্ধুর নেতৃত্ব 1971 সালে হয়েছে। এবং এই এরকম একটা মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধে মাত্র 9 মাসের মধ্যে 30 লাখ লোকের আত্মাহুতি, 30 লাখ 2 লাখ লোকের মা বোনের ইজ্জত, কত মানে 2 কোটি মানুষ, 7.5 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ এই দেশে ভিটা বাটি ছেড়ে দিয়ে ভারতে গিয়ে 1 বছরের মধ্যে পালিয়েছিল। কল্পনা করতে পারেন 2 কোটি মানুষ যদি এক্ষুনি বাংলাদেশ থেকে পালিয়ে যায়, পুরো বাংলাদেশ তছনছ হয়ে যাবে। মানে 1971 সনে বাংলাদেশ খালি হয়ে গেছিল। তো প্রথমত অনেক মানুষ বন্য জঙ্গলে চলে গেছে, 2 কোটি মানুষ দেশের বাইরে পালিয়ে ভারতে সেখানে ছিল। ফলে এই বাংলাদেশে এই যারা ছিল তাদের মধ্যে যে নির্মমতা, নিষ্ঠুরতা চালানো হয়েছে। এই যে এখন বলে যে 30 লাখ লোক মরে না, আরে বাবা 2 লক্ষ না 2 কোটি মানুষ যদি ভারতে একবার পালিয়ে যায়, আসে খুব গরিব মানুষ, কিন্তু বুড়া মানুষ ছিল কতজন, ওখানে কত মানুষ মারা গেছে, এগুলো তো আমরা হিসাবে 7 করে নেব। লক্ষের উপরে মানুষ মারা গেছে শুধু ক্যাম্পে, শরণার্থী ক্যাম্পে। আমি তো চ্যালেঞ্জ করলাম এটা, 7 লক্ষের উপরে মানুষ মারা গেছে, শিশু এবং মেইনলি শিশু এবং নারী। কাজে এখানে ভুল যেটা আছে, এরর যেটা আছে, ইচ্ছুকে তিনি সেটা বলুন, সুন্দরভাবে বলুন। তবে আমি একটা অনুরোধ করবো যে এবার মুখে বললে হবে না, কেন জামাতের একটা কার্যনির্বাহী কমিটির বৈঠক হোক, সেখানে তারা একটা রেজুলেশন নেক, এবং 71-এর কোন কোন কর্মগুলো, পলিসিগুলো তাদের ভুল ছিল, ইন জেনারেল না বলে তারা যদি বলে যে আমাদের এই ইয়াহিয়া খানকে সমর্থন করা ভুল ছিল, আমাদের ওই ইয়াহিয়া খানের মন্ত্রী পরিষদে আমাদের 3 জন মন্ত্রী ছিল, তাদেরকে রাখা ভুল ছিল, আমরা ওই সময়টাতে এই কাজগুলো করেছি, তারা যদি স্পেসিফিক 20 থেকে 25টি ভুলের কথা বলে যদি বলে যে এই ভুলের জন্য আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি, আর এই ভুল করতে গিয়ে আমাদের যে অপরাধগুলো হয়েছে, যেগুলো ক্রিমিনাল অফেন্স, সেগুলোর জন্য আমরা আত্মসমর্পণ করতে রাজি। আমাদের মধ্যে যারা জীবিত আছে আপনারা বিচার করেন, আমাদের মধ্যে যারা মরে গেছে তাদের মরণোত্তর বিচার করেন, এ আমাদের আত্মা শান্তি পাবে এবং পরবর্তী প্রজন্ম তাদেরকে সম্মান করবে। কিন্তু এইভাবে পাইকারি বলে হবে না। হ্যাঁ, একটু যোগ করি। প্রধান উপদেষ্টা তো বলেছেন যে নির্বাচনের আগে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বড় শক্তি। এটা নতুন কি? আমরা তো প্রতি নির্বাচনের আগেই কিন্তু শুনি যে নির্বাচনের বানচালের চেষ্টা করছে একটি পক্ষ বা একটি চক্র। আমি একটু জানতে চাই আপনার কাছে যে কোন বিষয়ে তিনি আতঙ্কিত হয়ে এমন কথা বললেন, আর বানচাল বা কারাই করতে চাইবেন? কারণ বিএনপি চাচ্ছে নির্বাচন, জামায়াতও চাচ্ছে নির্বাচন। এটার পলিটিক্যাল বিষয়টা ফজলু ভাই হয়তো বলবেন, আমি মার্কেটিং বিষয়টা বলি। এই মুহূর্তে পৃথিবীতে মার্কেটিংয়ের ফাদার অফ দ্য মার্কেটিং বলা হয় ফিলিপ কটলার, মার্কেটিং গুরু। তো 100টা ফিলিপ কটলার একত্র করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কেটিংয়ের সঙ্গে কেউ পারবে না। মানে রাজনীতিতে মার্কেটিংয়ের বিষয়টা রাইট, মার্কেটিংয়ের বিষয়টা বলতেছি। মার্কেটিংয়ের 2টো ভাষা আছে, একটা হলো গ্রিড আর একটা হলো ফেয়ার। আপনি মানুষের মনে আতঙ্ক তৈরি করবেন আর ভয় তৈরি করবেন মার্কেটিংয়ের বিষয়, অর্থাৎ এই ভয় থেকে মানুষ আপনার প্রোডাক্ট কিনবে, আর লোভ থেকে আপনার প্রোডাক্ট কিনবে। রাজনীতি তো একই অবস্থা। এই মার্কেটিংয়ের মতোই রাজনীতিতে দেখবেন অনেক যারা রাজনীতিবিদ তারা মানুষকে আশা দেখায়, লোভ দেখায় যে তুমি আমাকে ভোট দাও, তোমাকে বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, আর ভয় দেখায় যদি আমাকে না দাও, ওই প্রতিপক্ষকে দাও, তাহলে তোমাকে মেরে ফেলবো বা প্রতিপক্ষ তোমাকে মেরে ফেলবে। তো এই যে পলিটিক্যাল সায়েন্সের এবং একই সঙ্গে মার্কেটিংয়ের যে দুটো, ভয় দেখানো এবং লোভ দেখানো, এই কাজটির দ্বারা উদ্বুদ্ধ হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সময়টিতে এসে
তিনি যে বৃহৎ শক্তির কথা বলছেন মূলত আসলে ভয় দেখাতে চাচ্ছেন। এখন এই বৃহৎ শক্তি বিএনপি হতে পারে, বৃহৎ শক্তি আওয়ামী লীগ হতে পারে, ভারত হতে পারে, আমেরিকা হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এমন একটা ইমেজ তৈরি করে ফেলেছেন যে পৃথিবীর কোনো শক্তি তো তাকে ভয় দেখাতে পারে না। কিন্তু বলেছেন যে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যে তার এই নির্বাচন করা থেকে তাকে বিরত রাখতে পারে। তো সেক্ষেত্রে বৃহৎ শক্তি বলতে যদি এই দুনিয়ার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, রাশিয়া, এই যাদেরকে তিনি হাতের মোয়া মনে করেন, ছেলের হাতে মোয়া মনে করেন, তাদের চেয়ে তিনি বড় খেলোয়াড় মনে করেন, তো তাদের ভয় তো তার কথা উচিত না। সেক্ষেত্রে আসমানের মালিক আল্লাহর পক্ষ থেকে কোনো গজব টজব দিয়ে আসে আর সেটাকে যদি তিনি ইন্ডিকেট করেন, এই আমার কাছে এছাড়া আর কোনো বড় শক্তি বলে মনে হয় না আর কি। জি, ধন্যবাদ আপনাকে। যারা ফজলুর রহমান, নির্বাচন আসলে কারা বানচাল করতে চাচ্ছেন? বিএনপি তো নির্বাচন চাচ্ছে, যিনি বলছেন যে একটা জামায়াতও বড় তো শক্তি নির্বাচন চাচ্ছে। বানচাল করতে চায়, আমি আপনার কথাটা বলছি। যিনি বলছেন মানে সর্বোচ্চ চেয়ারে বসে যে একটা বৃহৎ শক্তি বা একদল লোক বানচাল করতে চায়, আসলে উনি নিজেই করতে চান। কারণ উনি উনার এই যে ময়ূর সিংহাসনের যে মজা, যেটা জৌলুস, যেটা এটাকে দীর্ঘস্থায়ী করতে চান। এবং দীর্ঘস্থায়ী করতে হলে ইলেকশন দেওয়া যাবে না। কারণ ইলেকশন দিলে উনি নিজে যদি চট্টগ্রামে দাঁড়ায়, সেটাও আমি জানি উনি পাস করবে না নিজে। ইউনূস সাহেব ফেয়ার ইলেকশন হইলে চট্টগ্রামে পাস করবে না। কারণ চট্টগ্রামে উনি তো হইলেন দুলামিয়া সৌদাগর সাহেবের ছেলে, সৌদাগররা কোনো ভোট পায় না চট্টগ্রামে। আমি খুব ক্লিয়ার বলতেছি আপনাকে, উনি নিজেও পাস করতে হয়। কারণ কাজে ইলেকশন হইলে পরেই ওনাদের ক্ষমতাটা চলে যাবে। এই কারণে তারা ইলেকশন না দেওয়ার জন্য এইসব বাহানা সৃষ্টি করতেছে। এবং বাহানার পথে ওইটা যেটা মনে করতেছেন, ইলেকশনের মূল বাধা হইল জামাত এবং এই যে ছেলেপেলেরা যারা জীবনে কোনোদিন 10 টাকা দিয়ে ভাত খাইতে পারলে নিজেকে ধন্য মনে করছে, এখন 10 কোটি টাকার মালিক হয়েছে, 100 কোটি টাকার মালিক হয়েছে, 1000 কোটি টাকার মালিক হয়েছে, বিমানে বাড়িতে যায়, হেলিকপ্টারে যায়। সেই সব ছেলেরা যাদের কথা দেশ চলে, যারা ইউনূস সাহেবের বাড়ির সামনে দাঁড়াই বলতে পারে এই আওয়ামী লীগকে বন্ধ করতে হবে, এমনিই বন্ধ হয়ে যায়, এত ক্ষমতা যাদের, এরা জানে ইলেকশন হইলে আমরা ভোটের বেলায় অস্তিত্বহীন হয়ে যাব। আর জামাত জানে আমরা যে পাওয়ারটা দেখাইতেছি ইউটিউবের মাধ্যমে, যে সারা দেশ আমাদের ভোট হইলে জামাত 7% ভোট পাইতো আগে, 1% ভোট এখন কমবে, 6% ভোট পাবে। 10টার নিচে ডাবল ডিজিটে কোনো সিট পাবে না, 10টার নিচে হবে সিট, 9টা হবে। এককভাবে ইলেকশন। আপনার কাছে আরেকটু ছোট করে জানতে চাই যে বিএনপি তো এই মুহূর্তে বিভিন্ন পর্যায়ে যে বিব্রতকর অবস্থায় পড়ছেন, মানে বিএনপির সিনিয়র নেতারা কথা বলছেন, সালাউদ্দিন আহমেদ আপনাদের স্থায়ী কমিটির সদস্য, তিনি ঐকমত্য কমিশনের কথা বলছেন। এই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে বিএনপি বিবাহ হয়েছে, কাবিননামা সাইন করেছে, বিএনপির জন্ম হায়ের মাধ্যমে, বিএনপির মৃত্যু নায়ের মাধ্যমে। মানে এই যে আপনাদের সাথে রাজনীতির এমন ভাষা ব্যবহার করতে পারেন কিনা? আমি আপনাকে বলি, এই ছেলেগুলোর সম্পর্কে আমি কথা বলতে চাই না। বয়সে ওরা আমার সন্তানের সমান, কিন্তু এরা কথাবার্তা যা আছে, চাল চলন, আচার আচরণ, রাজনীতিতে তাদেরকে বিয়ে দিয়ে যত শব্দ আছে সব কিছু তাদের নামের সামনে বিশেষণ হিসাবে যোগ করা যায়। বে তো বুঝেন, বে দিয়ে যেমন আছে বেয়াদ্দব, বেত্তমিজ, বেতাসির, এইরকম ধরনের যত বিশেষণ আছে সব তাদের সামনে ব্যবহার করা যায়। এবং এদেরকে সৃষ্টি করছে জামাত, লালন পালন করতেছে ইউনূস সাহেব। এটা কিন্তু খুব ক্লিয়ার। আমি এদের কথার কোনো উত্তর দিতে চাই না। কিন্তু বিএনপি, ওই যে আমি বলছি, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তার রাষ্ট্র ক্ষমতা তার মাথার মধ্যে আছে, সেই কারণে একটু অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ করে চলতে চাইতেছে। কিন্তু অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের জায়গাটাতে গিয়া যদি বিএনপি যদি এইটাকে, আমি আর বলতে চাই না, যদি কোনো ধরনের আরো ভুল করে, মেট্রিক পরীক্ষা যখন আগে পাটিগণিত ছিল, এসএসসি দিতাম, তখন প্রথম আসতো সরল অঙ্ক। সরল অঙ্কতে যে হাত দিত যদি ভুল করতো তাহলে পরেরটা কিন্তু খুব বিপদ। ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম মোল্লা রনি, এই প্রশ্ন উত্তরে আপনি কিছু বলবেন কিনা? না, আমি ওনার সাথে একমত। তার সঙ্গে সঙ্গে একটু যেটা অতিরিক্ত বলতে চাই সেটা হলো যে বিএনপি বড় দল, রাষ্ট্র চালাবে, তার ব্যক্তিত্ব থেকে শুরু করে সমস্ত ব্যাপারে তাদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে। এখন এই যে ছেলেরা যে কথাগুলো বলছে, সেই কথা পেছনে হয়তো জামাতের প্রমোশন থাকতে পারে, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রিভিলেজ থাকতে পারে, তার সঙ্গে সঙ্গে বিএনপির অতিরিক্ত টলারেন্স, এটাও কিন্তু দেখা যাচ্ছে যে অনেকাংশে দায়ী। আমি মনে করি যে সবসময় সব জিনিস মেনে নিতে হয় না, সবসময় সব জিনিস
হজম করতে হয় না, কিছু কিছু জিনিস প্রতিবাদ করতে হয়, কখনো কখনো যুদ্ধ করতে হয়। এবং এই যে ছেলেগুলো আছে এখন, যে ট্রেন্ডটা চালু করেছে এই ছেলেরা, এটা যদি বিএনপি মোকাবেলা করতে না পারে, তাহলে দেখা গেল যে এই ছেলেদের চাইতেও অনেক বড় বড় বেয়াদব কিন্তু ছাত্র দলের মধ্যে, মানে যুব দলের মধ্যে আছে। এবং তখন এই যে বাইরের লোক, তারা চিন্তা করে বাইরের লোক আমাদের নেতারা এভাবে গালাগালি করছে, তা আমি একটু গালাগালি করে দেখে দেখি আমার কেমন লাগে। এবং সেই গালাগালি যখন শুরু হয়ে যাবে, তখন কিন্তু এই দলের অস্তিত্বই থাকবে না। জি, ধন্যবাদ ফলে আপনাকে। এটাকে আমি মনে করি দে শুড টেক ইট একটু ভেরি একটু যোগ সিরিয়াসলি। করতে চাই যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মানবাধিকার সংস্থা রিপোর্ট প্রকাশ করছে এবং তারা বলছেন সেখানে যে গত 14 মাসে যে মৃত্যু হয়েছে অনেকের, বিচারহীনতার যে মৃত্যু, সেখানে দেখা যায় যে অজ্ঞাতনামা লাশ পাওয়া যাচ্ছে খালে বিলে অথবা ব্রিজের নিচে, ড্রেনে। এই মানবাধিকার অবনতি, মানবাধিকার পরিস্থিতির অবনতি নির্বাচনকে কোনো প্রভাব ফেলবে কিনা, অথবা এটা কি পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে আগামীর বাংলাদেশকে? না, প্রথমত হলো যে যে অপরাধগুলো স্বাভাবিকভাবে আগে যেভাবে হতো এখনও হচ্ছে, কিন্তু সমস্যা হলো যে আগের যে অপরাধগুলো সাথে সাথে সমাজ রেসপন্ড করতো, সঙ্গে সঙ্গে রেসপন্ড করতো। একটা লাশ পাওয়া গেল, পত্রপত্রিকায় আসতো, আলাপ আলোচনা হতো, কে করলো, কারা করলো, ধরো মারো কাটো, মিছিল হতো, মিটিং হতো। তো এখন সেই জিনিসগুলো হচ্ছে না। অজানা ভয়, অজানা আশঙ্কা, মানুষ লাশ দেখলে আরও পালিয়ে চলে যাচ্ছে। এবং এটাই কিন্তু শুধু মানবাধিকার নয়, এটা মানবাধিকারকে কবর দেওয়া হচ্ছে, মানবাধিকার শেষ করে দেওয়া হচ্ছে না, কবর দেওয়া হচ্ছে। এখন এই অবস্থা আসলে চলতে পারে না। এটা কেবলমাত্র নির্বাচন নয়, আইন শৃঙ্খলা, আমাদের অগ্রগতি, আমাদের অর্থনৈতিক অগ্রগতি, আমাদের স্ট্যাবিলিটি, সব কিছু এগুলো ধ্বংস করে দিবে আর কি। ধন্যবাদ। যে একটু আপনার কাছে শেষ প্রশ্ন থাকবে, নারীদেরকে নিয়ে একটু আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই যে নারীদের পোশাক নিয়ে তো আমরা প্রায় সময় কটূক্তি শুনতে পাই এবং হেনস্থারও শিকার হন তারা। প্রশ্ন করতে চাই, নারীদের পোশাক দেখে আমরা অনেক মন্তব্য করি এবং হচ্ছে ধর্মীয় রাজনৈতিক দল যারা আছেন এরা অনেক কথা বলছেন। শুধু কি নারীরা, এই যে নারীদের পোশাক নিয়ে যে কথা আমরা বলছি, রাস্তায় তো অনেক কিছু হচ্ছে, ছিনতাই হচ্ছে, মারামারি হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, আমরা সেদিকে লক্ষ্য না রেখে নারীদের পোশাক নিয়ে পড়ে আছি কেন? এটা মানে বাড়াবাড়ি হচ্ছে। বাড়াবাড়ি হচ্ছে কি, বাঙালি নারীরা, বাঙালি পুরুষরা কি পোশাক পরবে, হাজার বছর ধরে এটা সেটেলড। আমাদের মধ্যে অনেক, আমরা এখন প্যান্ট পরছি, শার্ট পরছি, কিন্তু ঘরে গিয়ে আমরা লুঙ্গি পরছি, মেয়েরা শাড়ি পরছে, আবার অনেক মেয়েরা দেখা যাচ্ছে যে জিন্স পরছে, আবার টপস পরছে। আমার কাছে মনে হচ্ছে যে সমাজ, রাষ্ট্র, স্থান, কাল, পাত্রভেদে এই জিনিসগুলো একসেপ্টেড হয়ে যায় সমাজ দ্বারা। এখন একটা মেয়ের পোশাক যখন অশ্লীল, অশ্রাব্য হয়, তখন দেখা যাচ্ছে সেই মেয়েটি আসলে তার পরিবার থেকে প্রথম সে বিচ্ছিন্ন হয়ে পড়ে, আশেপাশের সমাজ তাকে মন্দ বলে। ফলে এটা আমি মনে করি কোনো আইন করে বা কোনো মব করে, এখানে কোনো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই জিনিসটা করা যায় না। আপনি দেখেন পারস্যের মতো এত শক্তিশালী একটা রাষ্ট্র, মেয়েদের হিজাব নিয়ে মানে শুধু হিজাব চেকিং করার জন্য তাদের একটা স্পেশাল পুলিশ আছে, এবং এখানে কেউ হিজাব না পড়লে তাকে ফাঁসিতে চড়িয়ে মারা হতো। সেই জায়গা থেকে ইরানের মতো রাষ্ট্র ফিরে এসে এখন হিজাবটাকে লিবারেল করে দিচ্ছে, ইচ্ছা হলে তুমি পড়তে পারো, নাও পড়তে পারো। তো যেখানে মানে একটা ইসলামিক রাষ্ট্র 50 বছর যাবত চেষ্টা করে যে কাজটি করতে পারলো না, আমরা সেই কাজটি এই বাংলাদেশে আবার নতুন করে শুরু করতে চাচ্ছি। ইট ইজ ভেরি ব্যাড। শেষ প্রশ্ন, একেবারে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। ক্ষমতা গ্রহণের 14 মাসে দেশে কি এমন পরিবর্তন হয়েছে সে চিহ্নটা একবার দেখাক সরকার, এমন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আপনার চোখে এমন কোনো পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ, পরিবর্তন হয়েছে। আমরা এখন একে অপরকে অবিশ্বাস করি, রাষ্ট্রের কোনো বিধি ব্যবস্থার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস নেই, এবং রাষ্ট্রে যারা ক্ষমতাধর ব্যক্তি তারা যে সত্য কথা বলতে পারে এটা এখন আমাদের ডিকশনারিতে উঠে গেছে। এবং তারা হাসলে আমরা মনে করি এর পেছনে আমাদের কান্না আছে, তারা কাঁদলে আমরা মনে করি এর পেছনে আমাদের হাসি আছে। সব কিছু এলোমেলো হয়ে গেছে, একেবারে উল্টাপুল্টা হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য।